অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স প্রথম দিনে আশানুরূপ ছিল না। একমাত্র দেশের মিরাজ 148 বলে 109 রানে একটা অসাধারণ ইনিংস খেলে। তার সুবাদে বোর্ডে কিছু রান সংগ্রহ হয় এবং দ্বিতীয় দিনে আমাদের আশা ছিল বোলিংটা ভালো করবে এবং বোলিংটা সেই কাজটাই করে দিছে। হাসান মাহমুদ, তাসকিন, এবাদত, মানে পেস বোলাররা অসাধারণ বোলিং করছে। সাথে মিরাজের ব্যাটিংয়ের পরে বোলিংও মিরাজে অনবদ্য বোলিং করছে। তো অসাধারণ বোলিং পারফরমেন্স আমরা দ্বিতীয় দিন দেখতে পাইছি। তারপরেও অস্ট্রেলিয়া ওইখান থেকে বাংলাদেশকে 50 রানের উপরে লিড দিয়ে দেয়। এভাবে খেলাটা অস্ট্রেলিয়া আগায় যায়, কিন্তু আমাদের প্রাপ্তির জায়গাটুকু হচ্ছে যে আমরা আসলে লোয়ার অর্ডারে মিরাজের কাছ থেকে একটা সেঞ্চুরি পাইলাম এবং দ্বিতীয় দিনে বাংলাদেশের যে বোলিং অ্যাটাকটা দিছে এটা আমাদের প্রাপ্তির জায়গা। যে প্রস্তুতি ম্যাচ থেকে আসলে প্রস্তুতি ম্যাচ হারলেও তো তেমন আসলে কিছু যায় আসে না, রেটিং পয়েন্টে কোনো কিছু যায় আসে না, কিন্তু এখানে আসলে প্রস্তুতি ম্যাচটা থেকে আমরা কিছু শিখলাম। তো আমরা এটাই দেখতে পাইছি যে বোলিংটা অসাধারণ বোলিং করছে, তাদের কৌশল খাটিয়ে বল করছে, পেস দিছে, বাউন্স দিছে, তার মাধ্যমে হাসান মাহমুদ 4টা উইকেট তুলে নিছে। অসাধারণ ভালো ইকোনমিতে বল করছে এবং তাসকিন খুব ভালো বল করছে, ইকোনমিতে বল করছে, উইকেট তুলে নিছে। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডিং একটা পারফরমেন্স করছে, বোলিংয়ে অসাধারণ কন্ট্রিবিউট করছে। তবে আমরা বলতেই পারি মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের জন্য আসলে টেস্টের জন্যই পারফেক্ট। যে একজন টেস্ট প্লেয়ার, অসাধারণ একজন টেস্ট প্লেয়ার। আমরা যদি মেহেদী হাসান মিরাজকে আসলে টেস্টে ভালোভাবে দেখতে পাই তাহলে আমরা আসলে খুশি, কারণ টেস্টের জন্য এমন একজন অলরাউন্ডার খুবই প্রয়োজন ছিল। বাকি আসলে টি-20 ওডিআই নিয়ে আসলে এখন কথা বলবো না বা চিন্তা, সামনে টেস্টটা নিয়ে চিন্তা করতেছি। এই টেস্টে মেহেদী হাসান মিরাজ যেভাবে প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠছে, ফাইনাল ম্যাচে যেন এভাবেই জ্বলে ওঠে। তো মূল কথা হচ্ছে যে লোয়ার অর্ডারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ডারউইনের যে পিচ কন্ডিশন, ওয়েদার সব কিছু মিলে এখানে আসলে টপ অর্ডারের থেকে আসলে অত ভালো রান বা ভালো কিছু আশা করা যাবে না। শুরুতে রান করা অনেক টাফ হয়ে যায়। তারপরে আমরা আশা করব প্রথম 2, 3, 4 উইকেটের মাধ্যমে যাতে আমরা অন্তত কিছু রান পাই বোর্ডে, 100, 120, 150 এরকম রান যদি আমরা বোর্ডে পাই তাহলে লোয়ার অর্ডারে যারা থাকবে তাদের জন্য একটু সহজ হবে। কারণ এই পিচে আমরা এর আগেও শ্রীলঙ্কার খেলা দেখছি, তারা যেভাবে ব্যাটিং করছে, অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখছি আমরা, মানে তারা প্রত্যেকটা ইনিংসে যারা লোয়ার অর্ডারের ব্যাটিং ছিল, ব্যাটসম্যান ছিল, তারাই এখানে বড় রান করছে, কন্ট্রিবিউট করছে। তো বাংলাদেশের ক্ষেত্রেও সেমটাই হতে যাচ্ছে যে বাংলাদেশ আসলে তৃতীয় দিন শুরুতে প্রথম 2টা উইকেট হারায় ব্যাকফুটে চলে গেছে। যদি প্রথম 2টা উইকেট না পড়তো আজকে, তাহলে হয়তো চতুর্থ দিন আমরা আসলে যেই দিন নতুন দিনটা শুরু করতাম ভালো একটা ফ্লো পাইতাম। যদিও 2 উইকেট পরে যাওয়ার পর একটু পিছিয়ে গেছি, তারপরেও মিডল অর্ডারে আমাদের শান্ত আছে ক্যাপ্টেন, তারপরে ভালো ভালো ব্যাটসম্যান আরও আছে, অমিত হাসান আছে, মুশফিকুর রহিম আছে অভিজ্ঞ, মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করা প্রথম দিনে, প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ আছে। তো এভাবে আসলে ব্যাটিং এখনও আছে। তো আমরা চাইতেছি যে কালকে ভালো একটা ব্যাটিং শুরু করবে তানজিদ তামিম এখানে আছে। তো যাই হোক, কথা হচ্ছে যে এখানে যদি আমরা এই অস্ট্রেলিয়ার সাথে টেস্টটা জিততে চাই বা ভালো করতে চাই, আমাদের লোয়ার অর্ডারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেখানে মিরাজ করুক বা সৌম্যকে যদি টপ অর্ডারে না খেলা হয়, সৌম্যকে যদি লোয়ার অর্ডারে খেলা হয়, তাহলে সৌম্য পারফর্ম করতে হবে এবং তাইজুলও ব্যাট করতে পারে, তাইজুলও কিছু কন্ট্রিবিউট করতে হবে। তাহলে আমরা আসলে একটা ভালো বড় পুঁজি বোর্ডে জমা করতে পারবো। আদারওয়াইজ আসলে অস্ট্রেলিয়ার সাথে মানে এই কন্ডিশনে একটু টাফ হয়ে যাবে।